মেয়ে পটায়ে ফেলছি। রাফি মামু, কি বলছিলি আমারে? আমার কপালে বউ নাই, তাই না? এবার তোর আগে বিয়া কইরা দেখাইমু শালা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সুদূর গগন পানির দৃষ্টি নিবদ্ধ, চোখ দুটো ছলছল, কোমল মনটা বেদনায় জর্জরিত। নীল রঙে আচ্ছাদিত আকাশটার পানে চেয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে যাচ্ছে বর্ষা। সময়টা দুপুর। কেমন অদ্ভুত এক ফিলিংস হচ্ছে তার এখন। বেদনাহত হৃদয়ের কন্দনে ক্রমশ মুচড়ে যাচ্ছে সে। একবার মনে হচ্ছে তার নেওয়া প্রতিটা পদক্ষেপ ভুল ছিল। একেবারেই মন বলছে ভালোবাসার জন্য এমনটা করাই যায়। মনের দোটানায় অস্থির প্রায় বর্ষা ব্যালকনি ছেড়ে বিছানায় গিয়ে বসে। ডান হাতে চোখ দুটো মুছে শুষ্ক করে, অথচ ফের অশ্রুকণা গাল মাখামাখি হয়। এখনো চোখে ভাসছে কাল রাতের দৃশ্য। তখন কতটা খুশি দেখাচ্ছিল আদিবকে, যেন আকাশের চন্দ্র নিজ হাতের মুঠোয় পেয়েছে। সদা গুরু গম্ভীর মুখটা ছলমল করছিল খুশির অতিশয্যে। চকচকে চোখ দুটো নিবদ্ধ ছিল আদ্রিতার লাজক মুখশ্রীর দিকে। কি সুন্দর অনন্য তাদের ভালোবাসা, কতটা মাধুর্য মণ্ডিত তাদের প্রেমের বন্ধন। অথচ তৃতীয় ব্যক্তি হিসেবে সে ভাঙন ধরাতে চেয়েছিল তাদের সম্পর্কে। ভুল বোঝাবুঝির মাত্রা গাঢ় করে আদিবের থেকে চিরতরে দূরে সরাতে চেয়েছিল আদ্রিতাকে। কিন্তু সে এটা ভাবেনি আদিব তাকে নয় আদ্রিতাকে ভালোবাসে। আর আদিবের মতো যেদি মানুষ যাকে ভালোবাসে তাকে জয় করে নেওয়ার ক্ষমতা রাখে। মাঝখান থেকে সে আদ্রিতার প্রতি ঈর্ষান্বিত হয়ে ভুল করে ফেলল। আদিব শুধু আদ্রিতাকেই চায়। সেটা জানার পরও নিজ অহমিকা ধরে রেখে এতগুলো অপরাধ করে ফেলল। তার তো তখনই সরে আসা উচিত ছিল, যখন আদ্রিতার প্রতি আদিবের ভালোবাসাটা ধরতে পেরেছিল। জোর করে ভালোবাসা আদায় করা যায় না, তা মনে প্রাণে ধারণ করে পিছু হটার দরকার ছিল। কিন্তু সে তা করেনি। স্বার্থান্বেষী ভাবনার অতল গহ্বরে তলিয়ে আদ্রিতার মতো সরল মনের মেয়েটাকে খারাপভাবে উপস্থাপনা করতে চেয়েছিল আদিবের নিকট। নিজে থেকে অনেককে বিভিন্নভাবে হেল্প করে আদ্রিতার কাছাকাছি রেখেছে, প্রতিনিয়ত তাকে আশ্বাস দিয়ে গেছে আদ্রিতার সঙ্গে মিল করিয়ে দেবার। এতে করে অজান্তেই আদিব হয়েছে নিজ প্রেয়সীর প্রতি ক্ষিপ্ত। আর সে তো স্ফুতর মনে আমোদে প্রতিনিয়ত নিত্য নতুন স্বপ্নবন্ত। অবচেতন মনের নানা ভাবনায় বর্ষা খানিক থমকায়, ভাবুক হয়ে কিছু একটা ধরার চেষ্টা করে। পরক্ষণেই নিজের প্রতি তাচ্ছিল্য হাসে। সে যতই তাদের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করত, এতে কোনো ফায়দা হতো না। কারণ আদিব মানুষটা যে এরকমেরই, তার যা চাই তা সে যে কোনোভাবেই আদায় করতে জানে। শত ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আদ্রিতাকেই সে আপন করে নিতে এক সময়। এই ব্যাপারটা একদমই তখন মাথায় আসেনি তার। হিংসুক মনে অযথা অযাচিত কাজ করে গেল কতদিন। নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে তার। তার বলা প্রতিটা মিথ্যা দগদগে ঘায়ের ন্যায় জ্বালা দিচ্ছে সর্বাঙ্গে। আদিবের বলা একটা কথা এখনো কানে বাজছে, আমি তোর ভাই, স্রেফ বড় ভাই, ওকে? চোখে আঙুল ঘষে কান্না সংবরণ করে বর্ষা। মনকে বুঝিয়ে এক সিদ্ধান্ত নেয় সে, স্থির হয় আদিবের কথা মানবে সে। তাকে বড় ভাইয়ের নজরেই দেখবে এখন থেকে। তাকে নিয়ে মনে যত রকম বাজে চিন্তা ছিল সব দূর করবে। আদিব তার ভাই, আদ্রিতা তার বোন, এই দুটো মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ আর করবে না সে। নিজের অনুভূতিকে দমিয়ে তাদের পূর্ণতায় প্রাণ খোলা হাসবে। আদ্রিতা ভার্সিটি থেকে বাসায় ফিরেছে। চেনা পরিচিত কিছু আত্মীয় স্বজনের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পেল। তারা ড্রয়িং রুমে আলাপে মশগুল। তাদের উপস্থিতিতে বাসায় অবস্থা বেশ রমরমা। তার বাবা চাচাদেরও নজরে এসেছে, আজ তারা অফিসে যায়নি তাদের। তাহিরের কথাই তবে সত্যি, আজ রাতে তাদের বিয়ে হবে। আদিত্য ঢোক গিলে মাথা নোয়ায়, দিবাকে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। তখনই আচমকা এসে তাদের ঘেরাও করে মৌমি। আদ্রিতা দিবা হকচকিয়ে তাকালে সে দুজনকে দু হাতে টেনে বসার ঘর পার করে দোতলার দিকে নিয়ে যায়। আদ্রিতার প্রশ্ন বাণে জর্জরিত হয়েও সে হাত ছাড়েনি তার। একদম নিজের রুমে পৌঁছে দুজনের হাত ছাড়ে মৌমি।
কাজিন মহলের সকলে উপস্থিত মোমের রুমে। সকলে এতক্ষণ আড্ডায় রত থাকলেও এই মুহূর্তে সজাগ দৃষ্টিতে আদ্রিতার দিকে চেয়ে আছে। আদ্রিতা সবাইকে এক পলক দেখে নিয়ে ভুরু কুচকে মৌমির উদ্দেশ্যে বলল। এখানে নিয়ে এলি কেন? মৌমি চোখার নজরে চেয়ে জবাব দিল। কবে থেকে আদিব ভাইয়াকে ভালোবাসিস? একবারও তো আমাদের বললি না। এত নিষ্ঠুর মহিলা তুই। এবার বল, গোড়া থেকে সব খুলে বলবি, নয়তো ছাড়ছি না তোকে। আদ্রিতা আশ্চর্য ভঙ্গিমায় বলে। এজন্য টেনে আনলি আমায়? ইউনিভার্সিটি থেকে ফিরলাম মাত্র, ফ্রেশ হবো না? ধুর, আমি যাচ্ছি। মৌমি দু পা এগিয়ে ফের আঁকড়ে ধরে আদ্রিতার হাত। তাকে এক প্রকার জোর করে বিছানা এনে বসায়। দিবা তাদের কাণ্ড কারখানা দেখে মিটমিটিয়ে হেসে এগিয়ে যায় বিছানার দিকে। এর মধ্যে মাহিম সরল গলায় আদ্রিতাকে বলে। তোমার লাভ স্টোরি শোনার জন্য প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি। এবার স্টার্ট করো প্লিজ। আদ্রিতা চোখ রাঙায় মাহিমকে। মাহিম এতে স্বচ্ছ দাঁতের ক্যাবলা হাসি উপহার দেয় তাকে। বর্ষা চুপচাপ তাদের কথা শুনে গেলেও মৌ পাশ থেকে অভিমানী সুরে বলে উঠল। বোনদের কাছে তুই এই ব্যাপারে কিছুই জানলি না আদ্রিতা? এতটা পর ভাবিস আমাদের? আদ্রিতার মধ্যে বিরক্তির উদ্বেগ হলো। মুখ ফুলিয়ে তৎক্ষণাৎ জবাব রাখলো। এমন করছো কেন তোমরা? আমি ভয়ের সংকোচে কিছু জানাতে পারিনি তোমাদের, এজন্য রাগ করতে হয়? মমি মুখ বাঁকিয়ে বলল। আপুকে না বলতে আমাকে অন্তত বলতে পারতি, সেটাও করিসনি। যা, তোর সঙ্গে কোনো কথা নেই আমার। আদ্রিতা এবার আলতো হেসে জড়িয়ে ধরে মৌমিকে। আদুরে স্বরে জানায়। সরি ড্রামা কুইন, এখন থেকে আর কিচ্ছু লুকাবো না। মমি মুহূর্তে খেপাটে ষাঁড়ের ন্যায় ছটফটিয়ে ওঠে। আদ্রিতার দিকে গরম চোখে চেয়ে প্রশ্ন করে। কি বললি? আমি ড্রামা কুইন? বর্ষা এতক্ষণ চুপচাপ থাকলেও এবার দাঁত কেলিয়ে হেসে উত্তর রাখলো। আদ্রিতার সম্বন্ধটা যথার্থ ছিল বুঝলি। তুই হলে ড্রামা কুইন, এবার তোর জন্য খুঁজতে হবে ড্রামা কিং। উপস্থিত সবাই সশব্দে হেসে উঠলে মৌমি মুখ ফুলিয়ে চলে যেতে নেয়, কিন্তু তাকে যেতে না দিয়ে আদ্রিতা তাকে টেনে নিজের কাজটায় বসায়। অতঃপর বিভিন্ন আলাপে মশগুল হয়ে একসময় নিজ অনুভূতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তাদের নিকট। কাজিনদের সব আগ্রহ ভরা প্রশ্নগুলোর উত্তর দেয় সহজ সাবলীলভাবে। অবশেষে দীর্ঘদিনের অপ্রকাশিত কথাগুলো ক্রমান্বয়ে ব্যক্ত করে নিজের বোনদের কাছে অবলীলায় নিঃসংকোচে। বিকালের মধ্যে বাড়িতে সকল মেহমান এসে উপস্থিত হলো। একেবারে নিকটাত্মীয় প্রতিবেশীদের ছাড়া আর কাউকে ইনভাইট করা হয়নি আপাতত। যাদের নিমন্ত্রণ পাঠানো হয়েছিল সকলেই আমোদে চলে এসেছে আজ। আদ্রিতার একমাত্র ফুপি এসেই সবার সঙ্গে কুশল বিনিময় সেরে ভাই বউকে রান্নার কাজে সাহায্যের উদ্দেশ্যে ব্যস্ত ছুটে গেছেন কিচেনে। ড্রয়িং রুমের সোফায় পুরুষদের গল্পের আসর জমেছে। সকলেই প্রফুল্লিত নয়নে আলাপে মশগুল। তবে বসার মধ্যিখানে শফিক রহমান খানিক অন্যমনস্ক হয়ে আছেন। হুট করে কি থেকে কি হয়ে যাচ্ছে তিনি ভেবে পাচ্ছেন না। হিসাব মেলাতে বড্ড হিমশিম খাচ্ছেন। ভুরু দয়ে ভাঁজ পড়ছে। শূন্য দৃষ্টিতে আনমনা হয়ে আছেন খানিক। সহাস্য মুখে কথা বলতে থাকা আশিক রহমানের দৃষ্টি হঠাৎ বড় ভাইয়ের দিকে পড়ে। নিজের ভাইয়ের চিন্তিত মুখখানা দেখে তিনি মুহূর্তেই সতর্ক হন। আশেপাশে একবার চোখ বুলিয়ে ভাইয়ের দিকে খানিকটা চেপে বসে চাপা স্বরে সুধান। ভাইজান, কোনো সমস্যা? কি নিয়ে চিন্তা করছেন? শফিক রহমানের টনক নড়ে এতক্ষণে। আনমনা ভাব কাটিয়ে নড়ে চড়ে বসে ভাইয়ের দিক পূর্ণ দৃষ্টিতে তাকান। অতঃপর দ্বিধান্বিত গলায় মৃদু স্বরে আওড়ান। সাদিক কি মন থেকে খুশি? বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? ছেলের ইচ্ছেতে সাই দেওয়া কি উচিত হয়েছে? ভাইয়ের কথা শুনে সশব্দে হতাশার শ্বাস ফেললেন আশিক রহমান। গতকাল রাতে আদিব রুমে চলে যাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হয়েছে বাড়ির বড়দের মধ্যে। বাড়ির সকলেই আদিব আদ্রিতার সম্পর্ক মেনে নিতে রাজি। রীতিমতো খুশিতে গদগদ তারা। কিন্তু তাদের বড় ভাই দোনামোনা করছিলেন, বারবার এটা সেটা যুক্তি দাঁড় করাচ্ছিলেন। কিন্তু সকলের আগ্রহ ও অভিমতের ভিড়ে তার যুক্তি ঠাঁই পায়নি তখন। অবশেষে হাল ছেড়ে বাধ্য হয়ে রাজি হয়েছেন তিনি। কিন্তু এখনো এরূপ কথা বলার কি মানে? আশিক রহমান আরেকটু চেপে বসে হালকা আওয়াজে বলেন।
আপনি এখনো এইসব নিয়ে চিন্তা করছেন ভাইজান? আদিবের ইচ্ছের কি কোনো মূল্যই নেই আপনার কাছে? ও কেমন জেদি আপনি জানেন না? আমরা এই ব্যাপারটাতে মানা করলে শুনবে ও। আর মানা কেন করতে হবে? মেয়ে আমাদের ঘরের, বাড়ির মেয়ে বাড়িতে থাকলো, এতে অসুবিধা কি? আপনার কি আদ্রিতাকে পছন্দ নয় ভাইজান? শফিক রহমান ভুল ভাঙানোর তাগিদে মাথা নাড়ায় ব্যস্ত ভঙ্গিমায়। আদ্রিতাকে পছন্দ হবে না কেন? ওর মতো শান্ত লক্ষ্মী একটা মেয়েকে যে নিজের বদমেজাজি ছেলের জন্য পাচ্ছি সেটাই তো অনেক। আমি ভাবছি সাদিক কিভাবে নিচ্ছে বিষয়টা। তাছাড়া মৌ সবার বড়, ওকে রেখে আদ্রিতাকে এখনই। ঠোঁট এলিয়ে এবার হাসেন আশিক রহমান, শতফুত হাসিতে জানান। মৌয়ের ব্যাপারটা আদিবের পর হোক, এইসব নিয়ে আর চিন্তা করবেন না তো। একবার সাদিকের দিকে চেয়ে দেখেন, ও আগে থেকেই আদিবকে ভীষণ পছন্দ করে। এখন তো মেয়ের জামাই হিসেবে পেয়ে আনন্দে আত্মহারা প্রায়। ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে আদ্রিতার বাবার দিকে তাকান শফিক রহমান। তার ছোট ভাই উৎফুল্ল নয়নে সকলের সঙ্গে বাক্য বিনিময়ে ব্যস্ত। তার মুখের উজ্জ্বলতাই বলে দিচ্ছে সে এই ব্যাপারটাতে কতটা খুশি। শফিক রহমান আড়ালে স্বস্তির শ্বাস ছাড়লেন। মনের ভারী পাথরটা নিমিষে সরে গেল। অন্তরে বয়ে যায় শীতল প্রফুল্লকর হাওয়া। গধূলি লগ্নের লালিমা আভায় আকাশ সজ্জিত। পাখিগুলো হন্য হয়ে ছুটছে নিজেদের নীড়ে ফেরার উদ্দেশ্যে। মৃদুমন্দ হাওয়া, সেই সাথে কুয়াশার আবির্ভাবে পরিবেশ বেশ শীতল। আদিব হাত ঘড়িতে সময় দেখে যাচ্ছে ক্রমশ। অস্থির নয়নে আশপাশ দেখছে বারবার। তাদের বাসার কাছাকাছি একটা পার্কে আছে সে ও তার বন্ধুরা। তার বন্ধু মহল আপাতত খানিক দূরে বাদাম খাওয়াতে চরম ব্যস্ত। আর হই হুল্লোড় তো আছে। সব কয়টা রেডি হয়ে বেরিয়েছে তাদের বাসায় যাবে বলে, কিন্তু পথিমধ্যে সেই তাদের নিয়ে এই জায়গাটায় এসেছে। এর পেছনে উপযুক্ত কারণও অবশ্য আছে। অনেককে এখানে ডেকেছে সে আজ। আদিবের ইচ্ছে তাদের বিয়ের আগে ছেলেটাকে সবকিছু খুলে বলবে, বারণ করবে আদ্রিতার পিছু না নিতে। এতেও যদি না শোনে তাহলে তাকে কঠোর হতে হবে। অনেককে এক প্রকার বাধ্য করাতে হবে আদ্রিতার পিছু ছাড়তে। আর যাই হোক, এ নিয়ে আর ঝামেলা চায় না সে। আদিবের ভাবনার মাঝেই অদূরে অনেকের অবয়ব দৃষ্টিগোচর হয়। নির্লিপ্ত ভঙ্গিমায় হেঁটে হেঁটে এদিকে আসছে সে। আদিব তাকে দেখতে পেয়ে সতর্ক দৃষ্টিতে টান টান হয়ে দাঁড়ায়। খানিক পর অনেক তার মুখোমুখি হলে তার বন্ধুরাও ছুটতে আসে কাছে। অনেকের দৃষ্টি নত, মুখটা মলিন। নিচু স্বরে সে স্বর্গ উক্তি করে। ভাই ডেকেছিলেন? আদিব সরু নয়নে তাকে পরখ করে বিভ্রান্ত হয় খানিক। সে তো এখনো তাকে কিছু বলেইনি, তাহলে ছেলেটা এমন ভঙ্গুর স্বরে কথা বলছে কেন? তবে সে আর ভাবনা চিন্তায় গেল না, গলা ছেড়ে সরাসরি বলল, বর্ষা তোমাকে আদ্রিতার ব্যাপারে খুব হেল্প করতাম, তাই তো? জি ভাই। আদ্রিতা যে আমাকে পছন্দ করে সেটা তুমি জানতে না? অনেক শুকনো ঢোক গিলে বিমর্ষ নয়নে আদিবের দিকে সরাসরি তাকায়। এবার মলিন হাসিতে বলে ওঠে, এটা জানতাম না আমি ভাই। যদি জানতাম তাহলে আদ্রিতার পিছু কবেই ছেড়ে দিতাম। বর্ষা আজ আমাকে সব খুলে বলেছে। আপনাদের নতুন জীবনের জন্য শুভ কামনা ভাই। আমি আর আদ্রিতাকে বিরক্ত করব না। আদিব সহ তার বন্ধুরা ব্যস্ত হয়ে চেয়ে থাকে অনেকের দিকে। ছেলেটা সত্যি অনেক ভালো, নয়তো এত সহজে কেউ এভাবে নির্দ্বিধায় স্বীকারোক্তি দিতে পারে? তারা ভেবেছিল অনেক ঝামেলা করবে, মানতে চাইবে না বিষয়টা, কিন্তু এই ছেলে তো তাদের ভাবনার উল্টো দিকে মোড় নিল। আদিব স্বস্তির শ্বাস ছাড়ল। তারপর আচমকা জড়িয়ে ধরলো অনেককে। অনেক এতে হকচকিয়ে গেল। আদিবের মোলায়েম সুর শোনা গেল কর্ণকুহরে, কষ্ট পেও না, আদ্রিতার থেকে অনেক ভালো মেয়ে আসবে তোমার লাইফে ইনশাল্লাহ। আমার জিনিসের উপরে কারো নজর দেওয়াটা পছন্দের নয় আমার, একদম সহ্য করতে পারি না আমি। যাকে অন্তর থেকে চাই তার উপর যে প্রেমময় দৃষ্টি নিক্ষেপ করে তাকে চালিয়ে পুরে নিঃশ্বাস করতে ইচ্ছা হয়। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যতিক্রম হলো, সেটা অবশ্যই তোমার সৎ মনোমানসিকতা এবং মার্জিত ব্যবহারের জন্য। যাই হোক, ভালো থেকো। আসি। আবেগ দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অনেকের চোখ বেয়ে। আদিবের এমন কোমল ব্যবহার তাকে ভীষণ অবাক করছে। অন্তরে প্রশান্তি পাচ্ছে ভীষণ। আদ্রিতার ঠিক মানুষটাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তার জন্য আদিবের মতো এমন একজন দায়িত্ববান পুরুষই দরকার ছিল।
অনেক আবেগ প্রফুল্লিত হয়ে মাথা নিচু করে রাখে। আদিব একসময় তাকে ছেড়ে তার কাঁধ চাপড়ে মৃদু হাসে। অনিকও তার কথার প্রেক্ষিতে জবাবে আলতো হেসে মাথা নাড়ায়। তারপর আর দাঁড়ায় না আদিব, নিজ বন্ধুদের সঙ্গে সামনে পা বাড়ায়। দ্রুত কদমে ছুটে চলে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আর তাদের প্রস্থানের দৃশ্য নিষ্পলক ঝাপসা দৃষ্টিতে দেখে যায় অনেক। সন্ধ্যার পরবর্তী সময় আলোক সজ্জায় ঝলমলে বাড়িটা। মানুষের সমাগম, বেশ রমরম অবস্থা বিরাজমান সেখানে। বাড়ির প্রতিটা আনাচে কানাচে মানুষের আনাগোনা কথার ধ্বনি। গৃহিণীদের রান্নার কাজ সবে শেষ হয়েছে, এবার তারা নিজেদের রুমে তৈরি হতে ব্যস্ত। কিছুক্ষণ বাদের কাজী চলে আসবে। এশার নামাজ আদায়ের পরপরই বিয়ে পড়ানো হবে। আদিব তার বন্ধুদের নিয়ে সন্ধ্যা লগ্নে বাসায় ফিরছে। ড্রয়িং রুমে মেহমানদের সঙ্গে কুশল বিনিময় সেরে অতঃপর নিজ রুমের দিকে পা বাড়িয়েছে সে। ফ্রেশ হওয়ারটা জরুরি, তারপর একেবারে রেডি হয়ে নিচে নামতে হবে। আজ নিজ প্রেয়সীকে বধূ রূপে গ্রহণ করে নিবে বলে কথা। ওষ্ঠকোণে স্ত্রীমিত হাসি ফুটিয়ে আতিফ সিঁড়ি ধরে, আর চোখে একবার চারপাশটা ভালোভাবে নজর বোলায়। তার কাজিন একটাও তো দেখা যাচ্ছে না। কোথায় ওরা? আদ্রিতাকে বহুরূপী সজ্জায় সজ্জিত করতে ব্যস্ত নয় তো? দুতলায় আদ্রিতার রুম থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। সব কয়টা তাহলে ওখানে। মৃদু শ্বাস ছেড়ে আদিব সামনে এগোয়। আদ্রিতার রুম পেরিয়ে যাবার সময় হঠাৎ তার দৃষ্টি থমকে যায়। স্থির হয় পা জোড়া। মৃদু ঢোক গিলে স্তব্ধ নয়নে চেয়ে রয় রুমের ভেতরটায়। মুহূর্তের মধ্যে আদ্রিতার নজরও দরজার বাইরে নিবদ্ধ হলে আদিবের সঙ্গে তার দৃষ্টি বিনিময় হয়। ক্ষণিকের চোখাচোখি অন্তরে তীব্র আন্দোলন তোলে তার। আদিবের মুগ্ধকর চাহনির কবলে পড়ে চরম অস্বস্তিতে মাথা নুইয়ে বাধ্য হয়। কক্ষে উপস্থিত বাকিদের মিটমিটিয়ে হাসিতে অস্বস্তির মাত্রা যেন বৃদ্ধি পায় আরও। বধূরূপী আদ্রিতার এহেন বিধ্বংসী রূপ দেখে থমকানো আদিবের শ্বাসটানের জোগাড় হলে আর দাঁড়ায় না সেখানে। তড়িৎ পা চালিয়ে যেতে যেতে বুকে হাত রেখে বিড়বিড় করে, তোর এই মায়াবী চোখের চাহনি আমাকে ঘায়ল করতে যথেষ্ট। এই চাহনিতে দিশারা হয়েছিলাম একদিন, আজ করেছিস ঝর্ণ ছাড়া। দিনের পর দিন কন্ট্রোল করে গেছি নিজেকে, এবার নিজেকে কন্ট্রোল রাখা বড্ড মুশকিল হয়ে যাবে দেখছি। পুরুষালী সুঠাম দেহে গোল্ডেন রঙের পাঞ্জাবি জড়ানো, যা টান টান হয়ে সেটে আছে আদিবের শক্ত অবয়বে। ড্রেসিং টেবিলের সামনে দৃষ্টি রেখে পাঞ্জাবির হাতা গোটাতে মগ্ন আদিব। তার হালকা লালচে ওষ্ঠা ধরে বক্ষ হাসির রেখা ঝোলানো, গাঢ় পল্লব বিশিষ্ট চোখ দুটো অগাধ খুশিতে নিভু নিভু। গম্ভীর মুখের আদলে মায়াময় সেই শ্যামসুন্দর পুরুষকে রূপকথার রাজকুমারের চেয়ে কম লাগছে না এখন। পুরোপুরি রেডি হয়ে আয়না থেকে চোখ সরিয়ে আনে আদিব। দৃষ্টি যায় জানালা ভেদ করে অদূর অন্ধকার আকাশ পানে। আজকের আকাশ কালো কুচকুচে, কোথাও আলোর চিহ্ন মাত্র নেই। তবে তার মনের আকাশ আজ অতুল্যোজ্জ্বল আলোতে একদম পরিপূর্ণ। জীবনের নতুন অধ্যায় শুরু হবে আজ থেকে। দীর্ঘ অপেক্ষার পর মায়াবী চেহারার আদরে কন্যাকে বউরূপে গ্রহণ করে নেবে আজ সে। বুকটাতে শান্তি লাগছে ভীষণ। এতদিন যে দহনের অনলে দগ্ধ হয়েছে প্রতিনিয়ত, আদ্রিতার সংস্পর্শে তা যেন নিভে গেছে। নিমেষেই মনটাকে করে তুলেছে সতেজ প্রাণবন্ত। আদিব ঠোঁট প্রসার করে হাসে। তার প্রেয়সী সত্যি খুব ভালোবাসে ফেলেছে তাকে। সে বুঝতে পারে চট্টগ্রাম থেকে ফেরার পর সে যে বিহেভিয়ার করছে ওর সঙ্গে, তা মেয়েটা অতি জেদ দেখিয়ে আবারও প্রত্যাখ্যান করতে পারত তাকে। কিন্তু মেয়েটা প্রিয়তমের ভালোবাসা পাবার আশায় জেদ ভুলে তুলে ধরেছে মনের সমস্ত অনুভূতি। হয়তো সে আশঙ্কায় ভুগছিল আদিব না পুনরায় তাকে রেখে অনেক দূরে চলে যায়। আদিবের হাসি গাঢ় হয়। সে কি পাগল? আদ্রিতাকে ছাড়বে সে? যত ভুল বোঝাবুঝি হোক, মেয়েটাকে সে ছাড়তো না কখনো। আদরে ভালোবাসায় মুড়িয়ে রেখে দিত ঠিক বুকের মধ্যিখানে। হঠাৎ পেছন থেকে মায়ের ডাকে ধ্যান ভাঙে আদিবের। সচকিত হয়ে মাথা ঘুরালো, মায়ের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হয়। আফসানা আলতো হেসে এগিয়ে আসেন ছেলের দিকে। আদিবকে ভালোভাবে পরখ করে রসিকতার সুরে বলেন, বাহ, আমার ছেলে তো দেখি একদম রেডি। আদিব স্মিত হাসে মায়ের দিকে চেয়ে জবাব দেয়,
পাঞ্জাবি সেট ঠিকঠাক করে পেছনে রেখে গেছিলে, এখনো তো এসে তারা দিতে। আর আমি তারা দেওয়ার আগে সময় মতো কাজটা করতে পছন্দ করি, সেটা তুমি জানো। আফসানার ঠোঁটের হাসি আরো গাঢ় হয়, তবে বাড়তি কথা না বলে ছেলের কাজ চাপড়ে জানান। কাজী সাহেব কাছাকাছি চলে এসেছেন, নিচে আয়। আদিব সম্মতি জানালেও ফের প্রশ্ন গলায় শুধায়। শপিং কখন করলে? তোমরা তো দেখি হেভি ফাস্ট। দুপুরের দিকে করেছি। তোর যা জেদ, আজ বিয়ের ব্যবস্থা না করলে তো বাড়ি মাথায় তুলতি। আমি যে কত কষ্ট করে তোর আব্বুকে রাজি করিয়েছি সেটা তুই বুঝবি। প্রাণ প্রফুল্লকর হাসিতে আদিব এগিয়ে আসে মায়ের কাছে, আলতো হাতে মাকে জড়িয়ে ধরে স্বর্গ উক্তি করে। আমি নিশ্চিন্ত অফিস গেছিলাম আজ, কারণ বাড়িতে তুমি আছো আর আমি জানি আমার মা আছে, মানে বাবাকে যে কোনোভাবে রাজি করিয়ে ছাড়বে। ভালোবাসি মা, মনটাতে আজ শান্তি লাগছে খুব, যা গত 6 বছরে পাইনি। আফসানার চোখ ভিজে আসে। ছেলেটাকে ছাড়া তিনিও তো ভালো ছিলেন না এতদিন। একমাত্র ছেলেকে দূরে রেখে কোনো মা শান্তিতে থাকতে পারে? আফসানার কান্নার বেগ বাড়ে। আদিব তৎক্ষণাৎ অস্থির হয়ে মায়ের কান্নারত মুখটা বুক থেকে তোলে, চোখের পানি মুছিয়ে অভিমানী স্বরে বলে, কাঁদছো কেন? এই জন্য ইমোশনাল কথাবার্তা বলে না তোমার সামনে। আফসানার চোখ মুছে ছেলের গালে হাত রেখে বলেন, আমার ছেলের খুশিটাই সবার আগে। তুই খুশি থাকলেই তো আমি খুশি থাকি। আমার ছেলের খুশির জন্য এইটুকু করব না? তোর বাবা রাজি ঠিক ছিল ঠিকই, তবুও ভুজুং ভাজুং করছিল, এই যা। আদিব ঠোঁটে বরক্ক হাসি ফুটিয়ে জবাব দেয়, সেটা আমি জানি, আর বাবার পরবর্তী মতলবও আমার জানা আছে। বিয়েতে রাজি হলেও বউ আমার কাছে দিবে না এখন। বিয়ের পর দেখবে গড়াই গড়াই বলে দিবে, একদম আদ্রতার আশেপাশেও ঘেসবে না তুমি। আদিবের কথা শুনে ঠোঁট এলিয়ে হেসে তার পিঠে চাপড় দিলেন আফসানা। সহাস্য মুখেই বললেন, তুই নিজেই তো সেদিন বলেছিলি এখন শুধু বিয়েতে রাজি হতে, তারপর যখন ইচ্ছে মেয়েকে যেন তুলে দেয়া হয়। এরপর বাপের দোষ দিয়ে লাভ আছে? বজ্জাত ছেলে, নিচে আয়, আমি যাচ্ছি। আফসানার কথা শেষে চলে গেলেন রুম ছেড়ে। আদিবও আলতো হেসে ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো ঠিকঠাক করে রুমে ছাড়ার প্রস্তুতি নিল। যেতে নিয়ে হতাশার শ্বাস ফেলল। ইদানিং নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হচ্ছিল না বলেই সুযোগ বুঝে বিবাহের সিদ্ধান্ত নিয়েছে সে। নিজেদের মনোমালিন্যতা দূর হওয়ার পর তো নিজের উপর থেকেই ভরসা নামক বিষয়টা উঠে গেছে তার। একই বাড়িতে যেহেতু থাকা হয়, তাই কখন কি করে বসবে সেটার কোনো ঠিক নেই, আর এমনটা হোক সে চায় না। তাই বিয়ের এত তাড়া তার। বিয়ের পর অজান্তে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলেও সমস্যা নেই কোনো, আর না নিজের মাঝে কোনো অপরাধবোধ কাজ করবে তখন। ড্রয়িং রুমের সকলের ভিড়, সকল পুরুষরা বসে আছেন সেখানে, উচ্ছ্বসিত মুখে গল্পগুজব করছেন সবাই। আদিব সিঁড়ি বেয়ে দোতলা থেকে নেমে এলো। তার বন্ধুদেরও দেখা যাচ্ছে সকলের ফিরে। সোফার এক কোণারে চুপচাপ সুবোধ বালকের ন্যায় বসে আছে তারা। আদিব আস্তে ধীরে এগিয়ে যায় সেদিকে, কিন্তু মাঝপথে সাদেক রহমানের ডাকে পাশ ফিরে যায়। আদিব, আমার কাছে আসো তো একটু। চাচার কথায় প্রফুল্ল বদনে আদিব এগিয়ে যায় সেদিকে। সাদিক রহমান মুগ্ধ নজরে চেয়ে থাকেন ভাতিজার দিকে। ছেলেটাকে ছোট থেকেই তিনি খুব স্নেহ করেন, কখনো গায়ে হাত তোলেননি। নিজের মেয়েটাকে যেমন আদরে শাসনে বড় করেছেন, আদিবকেও ঠিক তেমনি ভাবে শাসন করেছেন। ছেলেটা কখনো বেয়াদবি করেনি তাদের সাথে, সবসময় সম্মান দিয়ে কথা বলতো সে। আদিব তার মেয়ে জামাই হবে এমন স্বপ্ন কখনো দেখেননি তিনি, কিন্তু সৃষ্টিকর্তার ইশারায় আজ যা সংগঠিত হতে যাচ্ছে তাতে তিনি ভীষণ খুশি। আদিবের মতো দায়িত্ববান ছেলের হাতে মেয়ে তুলে দিতে পারাটা শান্তির বিষয়। এমন ছেলেই তো মেয়েটার জন্য খুঁজছিলেন তিনি। আর কোনো বাবা মা সন্তানকেই দূরে রেখে ভালো থাকে না, মন পুড়ে কষ্ট হয়। এখন নিজের মেয়েটাকে আর দূরে পাঠাতে হবে না তাদের, এখানেই থাকবে তাদের চোখের সামনে। একজন বাবার কাছে এর চেয়ে ভালো লাগার বিষয় আর কি হতে পারে? আদিব কাছাকাছি এলে সাদিক রহমান ভাবনা থেকে বেরিয়ে আসেন। আলতো হেসে পাশে আদিবকে বসার জায়গা করে দেন। আদিব কিঞ্চিত হেসে চাচার পাশে বসে। চোখে একবার বাবার দিকে চাইলে দেখতে পায় তিনিও এদিকে চেয়ে আছেন অনিমেষ নেত্রে।
এশার নামাজের পূর্ব মুহূর্তেই কাজের আগমন ঘটল বাড়িতে। তারপর নাস্তা সেরে নামাজের পর বিবাহের কার্যক্রম শুরু করতে বলা হলো তাকে। পুরুষরা সব নিচতলার সোফায় চেয়ারে যার যার মতো বসেছেন, আর মহিলারা সব দোতলায় মেয়ের কাছে আছেন আপাতত। আদিব এখনো তার চাচার পাশে বসে আছে, শান্তশিষ্ট স্থির চিত্তে। কাজে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন এর মধ্যে। কিছুক্ষণ পর আদিবের কাছে সম্মতি জানতে চাইলে সে জড়তাহীন আলহামদুলিল্লাহ কবুল বলে প্রিয়তমাকে বউরূপে গ্রহণ করে নেন। অতঃপর কাবিননামায় সাইন করার মাধ্যমে বরের কাজ সমাপ্ত হয়। উপস্থিত সকলেই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করে। তারপর কনের নিকট কাবিননামা পাঠানো হয়। কনের সম্মতি নিয়ে কাগজে সাইন করিয়ে সেটা নিয়ে হাসি মুখে ফিরে আসেন সাদিক রহমান। বিবাহ সম্পন্ন হলে সকলেই শুকরিয়া চিত্রে হাত ওঠান খোদার দরবারে। অতঃপর মনের আবেগ মিশিয়ে আকুল হয়ে নবদম্পতির জন্য সকলেই দোয়া করেন প্রাণ ভরে। রাত গভীর হচ্ছে ক্রমশ। বিয়ে শেষ হবার পরপরই খেয়ে দিয়ে বিদায় নিয়েছে মেহমানরা। কিছুজন আবার রয়ে গেছেন। তাদের মধ্যে আছেন আদ্রিতার ফুপি, আদিবের বন্ধুরা এবং আফসানার বোন আফিয়া। বিকেল থেকে রাত অবধি ড্রয়িং রুমে পুরুষদের দখল থাকলে এখন তারা বিশ্রামের উদ্দেশ্যে নিজ নিজ ঘরে অবস্থান করছেন, আর সেই জায়গায় এখন দখল করে আছেন মহিলারা। ড্রয়িং রুমের আনাচে কানাচে বসে তারা গল্পের আসর জমিয়েছেন রীতিমতো। খাওয়া দাওয়ার পাটও চুকে গেছে এরই মধ্যে। আদ্রিতা তার নিজের রুমে বিয়ে হবার পর সে লজ্জায় একদম ঘরের বাইরে বের হচ্ছে না। আদিবের তখনকার দৃষ্টি মনে করে লজ্জায় মূর্ছা যাচ্ছে বারবার। পাশেই তার কাজিন সকল আলাপে মশগুল। তারা ডিনার সেরে মাত্রই এসেছে তার রুমে। এর আগে তাকে খাইয়ে দিয়ে গেছে মৌমি, আর এখন সে চুপচাপ বসে থেকে তাদের কথা শ্রবণ করছে। বড্ড ঘুম পাচ্ছে তার, অথচ ওদের আলাপ শেষই হচ্ছে না। আদ্রিতা হাই তুলে এক সময় তার পাশে থাকা মৌমির উদ্দেশ্যে বলে, তোর রুমে নিয়ে যা আপুদের, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। মৌমি সচকিত হয়ে তার দিকে তাকায়। পরক্ষণে কিছু একটা ভেবে মিটমিটিয়ে হেসে বলে, হিসাব মতে আজ তোর বাসর রাত। বাসর রাতে কেউ ঘুমায়? তোর উনির কাছে যাবি না? আদ্রিতা গরম চোখে তাকায়। ইতিমধ্যে সকলের নজর এদিকে। মৌমির কথা শুনে সকলে চাপা হাসিতে ব্যস্ত। আদ্রিতা এতে আরো বিভ্রান্ত হয়ে বিড়বিড় করে, বাজে কথা বলে খবর আছে তোর মমি। নোভা এরই মধ্যে ঠোঁট এলিয়ে হেসে জানায়, মৌমি তো খুব দুষ্টু, তোমার জন্য একটা দুষ্টু ছেলে খুঁজতে হবে দেখছি। মৌমি ব্যস্ত গলায় বলে, এই না আপু, আমাকে এর মধ্যে টেনো না। দুষ্টু ছেলেদের দরকার নেই আমার তো আদ্রিতের বিষয়টা মাথা থেকে এখনো যাচ্ছে না। ও নাকি এখন আমাদের ভাবি। তোকে কি ডাকবো রে, ভাবি? শেষ কথাটা আদ্রিতার উদ্দেশ্যে বলা হলে উপস্থিত সকলে সশব্দে হেসে ওঠে, আর আদ্রিতার লজ্জায় হাঁসফাঁস করে। পরক্ষণে চোখ রাঙায় মৌমিতা। বিয়ে হবার পর থেকে মেয়েটা এমন দুষ্টুমি করে যাচ্ছে তার সাথে, ফাজিল একটা। আদ্রিতা কিছু বলার আগেই রুমে আগমন ঘটে আফসানার। সবাই হাসি থামিয়ে তার দিকে চায়। তিনি সরাসরি এগিয়ে আসেন আদ্রিতার দিকে। আদ্রিতার হাত ধরে বাকি সবার উদ্দেশ্যে বলেন, কি আড্ডায় ব্যস্ত হলি তোরা? তোদের ভাই যে নতুন বইয়ের অপেক্ষায় বসে আছে সেদিকে খেয়াল নেই? বিয়ের পর দেখা সাক্ষাৎ হতে দে ওদের, দেখা করতে দেয়া উচিত না? ফাজিলগুলো কিছু বুঝে না। মমি তাড়াহুড়া করে বলে, কিন্তু ভাইয়া তো ছাদে ছিল বড় মা। চলে এসেছে। আমার কাছে অলরেডি 2 বার খবর পাঠিয়েছে তার বউকে দিয়ে আসার জন্য। আর একটু লেট করলে ও নিজেই চলে আসতো, বুঝলি? আয় তো আদ্রিতা। এ কথা শুনে লজ্জায় অতল সাগরে হাবুডুবু খায় আদ্রিতা। বাকি সবার দুষ্ট হাসি নজর এলে এলোমেলো হয় দৃষ্টি। আফসানার ততক্ষণে তার হাত টেনে নিয়ে যাচ্ছেন। যেতে নিয়ে পেছন থেকে শোনা যায় মৌমির দুষ্ট গলার উঠতে, ভাইয়া বউকে না দেখে একদম পাগল হয়ে যাচ্ছে। নিয়ে যাও বড় মা, জলদি যাও। তা শুনে আফসানা আলতো হাসেন কেবল, তবে কিছু বলেন না। কিন্তু আদ্রিতা জমিয়ে আড়ষ্ট হয়ে যায়। পা চলতে চায় না, তবুও অনিচ্ছাকৃত হেঁটে এগিয়ে যায় আদিবের রুমের দিকে। বন্ধুদের ছাদে রেখে এসে নিজ রুমের দরজার সামনে দাঁড়িয়েছে। আদ্রিতার জন্য অপেক্ষা করছিল আদিব। মায়ের পিছু পিছু টুকটাক পায়ে এগিয়ে আসা শাড়ি পরিহিত রমণীকে দেখে বক্ষ স্পন্দন জোরালো হয় তার।
চোখ দুটো সম্মোহিত হয়ে চেয়ে থাকে অপলক। মুহূর্তের মধ্যে কাছাকাছি এসে আফসানা আদ্রিতার হাত ছেড়ে ছেলের উদ্দেশ্যে সতর্ক বাড়ি ছুড়েন। দেখা সাক্ষাৎ হয়ে গেলে মেয়েটাকে রুমে পৌঁছে দিস। আদিব জবাব না দিয়ে সরু নয়নে তার মায়ের দিকে চেয়ে থাকে। সে উপলব্ধি করতে পারছে তার মা এই কথাটা বাবার ইশারাতে বলছে। বাসর করতে হলে যে তাকে আরো অনেক অপেক্ষা করতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সেটা ভালোভাবেই জানে। হালাল বন্ধনে আবদ্ধ হলে কি হবে, একসঙ্গে থাকার অনুমতিটা এখনো পায়নি কারো কাছ থেকে। মেহমান সব চলে গেলেই বোধহয় তার বাবা জানাবেন নিজের আসল কথা। তার অপেক্ষার প্রহর দীর্ঘ হলো আরো। আফসোস, মনের দরজায় কড়া নেড়ে এক সুখময় রজনী উপস্থিত হলো যেন। সর্বাঙ্গে কেমন সুখ সুখ অনুভূতি বিদ্যমান। প্রিয়জনকে আপন করে পাবার খুশিতে অন্তরে প্রশান্তি কাজ করছে ভীষণ। অন্তরে বইছে অনুভূতির প্রবল স্রোত। আফসানা চলে যেতেই ধীর সুস্থে পদচারণে আদিবের ইশারায় তার রুমে প্রবেশ করে আদ্রিতা। বিছানার কাছটায় এসে পা যুগল থামিয়ে স্থির দাঁড়িয়ে রয় সে। আদিব দরজাটা চাপিয়ে ফিরে আসে দেখি শাড়ি পরিহিতা আদ্রিতার লাজুক মুখটা দৃষ্টিগোচর হলে ঠোঁটে ব্রক্ষ হাসি ফুটিয়ে এগিয়ে যায় তার দিকে। মেয়েটা মাথা নিচু করে হাত দুটো মুসলেকা করছে ক্রমশ। গোলাপি ওষ্ঠাধর কিঞ্চিত কেঁপে কেঁপে উঠছে, চোখ দুটো নিভু নিভু। আদরে মুখটা লাজের আভাসে বেশ মোহনীয় ঠেকছে এই মুহূর্তে। এত লজ্জা পাচ্ছে কেন মেয়েটা? তার লাজুক মুখটা দেখলে যে তার নিজেকে কন্ট্রোল রাখা দুষ্কর হয়ে যায়, সেটাও বোঝে না। অস্থির মনে আদ্রিতার পাশে ঠিক সামনে এসে দাঁড়ায় আদিব। কিছুক্ষণ অপলক নয়নে চেয়ে থাকে আদ্রিতার নিচু মুখশ্রীর দিকে। অতঃপর আচমকা শূন্যে তুলে নেয় আদ্রিতাকে। ভীষণ হকচকিয়ে আদ্রিতা খামচে ধরে আদিবের শার্টের কলার। আদিবের গাঢ় দৃষ্টি তার দিকেই নিবদ্ধকৃত। আদ্রিতা প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলে আদিব তাকে আলতো হাসি উপহার দিয়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। তবে সেখানে যাওয়ার আগে অবশ্য রুম ব্যালকনি দুটো জায়গার লাইট অফ করে যায়। এতে আদ্রিতা আরো ভীষণ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। মুখ তোলার জো পায় না যেন। হাত দ্বারা আদিবের পিঠের দিকটা চেপে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। অজানা কারণে তার খুব লজ্জা লাগছে। আজ আদিবকে দেখে তার পাশাপাশি নিজেকে সুস্থির রাখা একদম সম্ভব হচ্ছে না। কি যে হলো হঠাৎ? রাতে আবছা আলোতে আদিব নিজের বউকে কোলে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। তার সম্মোহিত চোখ জোড়া আদ্রিতার কোমল মুখটা দেখে চলেছে নিষ্পলক চাহনিতে, কিন্তু তার বউটা তার দিকে তাকাচ্ছেই না। এটা তো মানা যাচ্ছে না। আদ্রিতাকে নিজের দিকে তাকাতে বাধ্য করার জন্য আদিব ঠান্ডা হাতে তার কোমর ছুঁয়ে দেয় হঠাৎ। নির্মেদ্য কোমরে এই প্রথম পুরুষের ছোঁয়া পেয়ে দুলে ওঠে আদ্রিতার অন্তর। চোখ দুটো আপনা আপনি মুদিয়ে আসে, হাতের বন্ধন ধীর হয় ক্রমশ। আদিবের হাতের ছোঁয়া কোমর ছুঁয়ে ছুঁয়ে পেটের কাছটা এসে থামতেই আদ্রিতা তড়াক করে চোখ খোলে। আদিবের দিকে দৃষ্টি পড়তেই ঘাবড়ে যায় সে। আদিব চোখা নয়নে চেয়ে আছে তার দিকে। সে তাকাতেই থ্রেড দেওয়ার ভঙ্গিতে বলে উঠল আদিব, আমার চোখে চোখ রাখো, নয়তো ডোজ আরো বাড়াবো কিন্তু। আদ্রিতা নিভু চোখে চেয়ে থাকলে আদিব ঠোঁট এলিয়ে হাসে। ঠোঁট এগিয়ে গাঢ় চুম্বন এঁকে দেয় আদ্রিতার কপালে। অতঃপর কানের কাছে ফিসফিসিয়ে জানান দেয়, আমি খুব খুশি জান, বুকটাতে শান্তি পাচ্ছে ভীষণ। আদ্রিতা তৃপ্তির হাসি হেসে মুখ লুকায় আদিবের শক্তপোক্ত বুকে। নিবিড় আলিঙ্গনে তাকে আবদ্ধ করে নেয় আদিব নিজেও। একসময় আদ্রিতা কাপা গলায় উত্তর করে, আমিও খুব খুশি। আদিব ঠোঁট টিপে হাসে নিজ বউয়ের স্বীকারোক্তিতে, তবে পরক্ষণে তার কথার প্রেক্ষিতে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে আওড়ায়। খুশির কারণ? প্রশ্ন শুনে আদ্রিতা মৃদু ঢোক গেলে, কিন্তু উত্তর দেয় না কোনো। আদ্রিতার সাড়া না পেয়ে আদিব তাকে ধীরে সুস্থে কোল থেকে নামিয়ে দু হাতে কোমর আঁকড়ে কিছুটা উপরে তোলে। আদ্রিতার মুখটা তার মুখের কাছাকাছি এনে ঠোঁটে ওষ্ঠ ছুঁয়ে বিড়বিড় করে বলে, বলো কেন খুশি হয়েছে? আদ্রিতা মাথা নোয়ালো এবার। আচ্ছা, ঝামেলায় পড়লো তো?
এ লোক তো দেখি বুঝেও না বোঝার ভান করছে। কেন খুশি হয়েছে সে, সেটা তিনি জানেন না বুঝি? আদ্রিতার জবান না পেয়ে আদিব চোখ রাঙিয়ে তাকায়। সে দৃষ্টি নজরে পড়তেই আদ্রিতা আদুরে গলায় জবাব দেয়, আপনাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার আনন্দে খুশি হয়েছি, সেটা বুঝেন না আপনি? আদিব সেই কথার প্রেক্ষিতে উত্তর দিল না কোনো। এক নজরে নেশালো দৃষ্টিতে চেয়ে থেকে আচমকা নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল পেয়সীর অধর যুগল। অদ্ভুত সম্মোহনে আকুলতায় আদিব আরো ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হলো অধর মায়ায়। নিজ স্বামীর এহেন বেসামাল ওষ্ঠ ছোঁয়া অনুভব করে নাজেহাল হয় আদ্রিতা। তৎক্ষণাৎ ডান হাত আদিবের চুলের ভাঁজে ডুবিয়ে দেয়। সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে সিক্ত হয়ে ওঠে দুটো দেহ। মুহূর্তে গভীর উন্মাদনায় মত্ত হয়। আদিবের পাগল করা হস্ত স্পর্শে শিহরণে কেঁপে কেঁপে ওঠে আদ্রিতা। তবে সে থামায় না নিজ প্রিয়তমকে। চোখ বন্ধ চোখে অনুভব করে মানুষটার ব্যাকুলতা, তার প্রতি গভীর আসক্ততা। ছাদে অনবরত পায়চারি করছে রায়ান, চোখে মুখে তার ক্ষোভ। বউটাকে বলেছিল একটু ছাদে আসতে, কিন্তু সে নির্দ্বিধায় বলে দিল আসবে না, তার নাকি ঘুম পাচ্ছে। এটা কোনো কথা হলো? সেদিন রাতে চুমু খাওয়ার পর লজ্জায় আড়ষ্ট হয়ে 3 দিন তাকে দেখাই দেয়নি মেয়েটা। তারপর শত বলে কয়ে নিজের সামনে আনতে পেরেছিল। নতুন বিয়ে হয়েছে তাদের, কোথায় একটু চিপকে থাকবে তা না, মেয়েটা তার থেকে পালাতে পারলেই বাঁচে। এত লজ্জা পেতে হয়? অবশ্য লজ্জাহীন মেয়েদেরও তার পছন্দ নয়। যে মেয়ে যত বেশি লজ্জা পাবে তাকে তত বেশি আদরে দেখতে লাগে। শত হলেও লজ্জাই নারীর ভূষণ। লজ্জা পেলে নৌভাবকে ঠিক রসগোল্লার মতো লাগে। তখন ইচ্ছে করে নিজের অবান্তর ভাবনায় রায়ান দুষ্টু হাসে, পরক্ষণেই মুখটা গম্ভীর করে ফেলে, ফোনের স্ক্রিনে দৃষ্টি রাখে। রায়ানের অস্থিরতা ছাদের কর্নারে দাঁড়িয়ে থেকে দেখে যায় তার বন্ধুরা। তা দেখে হুটহাট হু হা হাসিতে মত্ত হয় তারা। রায়ান অবশ্য নিজেকে নজর না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকে। এরই মধ্যে তাহির এগিয়ে আসে তার দিকে, তার পিছু পিছু রাফি, সিফাতও আসে। রায়ানের গোবেচারা মুখটা দেখে তাহির ঠোঁট এলিয়ে হেসে মুখ খোলে, চালা বলদা, এমন করতেছিস কেন? তুই তো দেখি একদম প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছিস। রায়ান ভুরু উঁচিয়ে চায়, রুষ্ট মুখে জবাব রাখে, আমি যদি সাগরে হাবুডুবু খাই তাহলে তুমি মহাসাগরে হাবুডুবু খাইতেছ। আমার জ্ঞান না দিয়ে নিজের চরকায় তেল দে শালা। তাহির ভিড়মি খেয়ে চুপ হয়ে গেল। পেছন থেকে শব্দ করে হেসে ওঠে সিফাত আর রাফি। পরক্ষণে হাসি থামিয়ে সিফাত গর্বের সহিত বলে উঠল, শালা তোরা সব কয়টা বাদাই মা। রাফি মামুরে দেখ, আদিবের বোনের লোকে কথা বলার জন্য একেবারে পাগল হয়ে যাইতেছে। তোদের মধ্যে আমি একমাত্র ভদ্রসভ্য ছেলে। আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করা তো দূর, তাকাইনি পর্যন্ত। সিফাতের কথায় ফুঁসে উঠল বাকি 3 বন্ধু। এদের মধ্যে রায়ান গমগমে আওয়াজে বলল, আমার মুখটা ছুটাইস না সিফাত। তুই যে কোন ক্ষেতের মূলা সেইটা আমার ভালো করেই জানি। ক্লাসমেটের সাথে প্রেম করতে মনটা আকুপাকু করে না? ওই যে তোরা পাত্তা দেয় না, সেটা বল শালা খচ্চর। রায়ানের জবাবে তাহির, রাফি সন্তুষ্ট চিত্তে হেসে সম্মতি জানালে সিফাত ভোতা মুখে জবাব দিল, পর্দা যখন ফাঁসি করে দিছিস তাহলে শোন, খুব শীঘ্রই পাত্তা দিবে ও। আমার মতো হ্যান্ডসাম ছেলেরে রিজেক্ট করার সাহস আছে নাকি ওর? রায়ান বিরক্তি সহকারে জবাব রাখলো, তোর প্রেম কাহিনী শুনতে আমি বসে নেই, আমার বউয়ের আনার ব্যবস্থা করে দে। রায়ানের কথা শুনে তৎক্ষণাৎ তাহিরও সহ বাকিরা হেসে উঠল। সশব্দে হেসে রীতিমতো অস্থির তারা। রায়ান গরম চোখে সব কয়টাকে দেখে নিয়ে বিড়বিড় করলো, আমি ছাড়া সবগুলো বেয়াদব। তাহির হাসি থামিয়ে হঠাৎ সিরিয়াস হলো। রায়ানের সামনে দাঁড়িয়ে বিজ্ঞের ন্যায় বলল, ভাবি ফোন ধরছে না? আচ্ছা যা, ভাবিরে আনার ব্যবস্থা করে দিলাম। তাহলে আমাদের কি দরকারে আসবি তুই সেটা বল। রায়ান ভুরু উঁচিয়ে বলল, কি দরকারে আসার কথা বলছিস? তাহির বাকি বন্ধুদের দিকে চেয়ে ইশারায় কথা বলে নিয়ে সর্বত্রিক করলো, আমাদের প্রেমের বিষয়ে সাহায্য করবি তুই?
আদিব ফেলা কোনো কাজের না, নিজেরটাই বুঝে শুধু আমাদের মতো অসহায়দের দিকে ফিরেও তাকায় না। দেখলি না সুযোগ বুঝে কেমনে নিচে চলে গেল বউয়ের সঙ্গে দেখা করতে। আমারে পাগলে পাইছে? তোদের ফালতু প্রেমে আমি সাহায্য করব? আমার বউ এমনিতেই আসবে, তোদের সাহায্য লাগবে না, দূর হ। তাহির, রাফি, সিফাত কটমট চোখে তাকালেন। রায়ান দেখেও না দেখার ভান করে ছাদের অন্য পাশটায় চলে গেল। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে আবার ডায়াল করলো নোভার নাম্বারে। মেয়েটা কল ধরছে না কেন? আজব ব্যাপার তো। রাত 1টা। কোমল মনা আদ্রিতা সলজ্জিত ভঙ্গিতে আদিবের রুম থেকে ফিরেই সোজা আলমারির দিকে এগিয়ে গেছিল। অতঃপর কোনো দিকে না চেয়ে তাড়াহুড়ো করে একটা সালোয়ার কামিজ হাতড়ে নিয়ে ওয়াশরুমে ঢুকেছিল দ্রুত। তার এহেন ভাবভঙ্গি দেখে দিবা সচকিত নয়নে চেয়ে থাকলেও নোভা মিটমিটিয়ে হাসে কেবল। দিবা বুঝতে না পারলেও সে ঠিকই বুঝতে পেরেছে আদ্রিতা কেন এমন করছে। দিবা তার ওই হাসির পানে চেয়ে প্রশ্ন করেছিল, হাসছো কেন আপু? আদ্রিতার ভাবভঙ্গি একটু অন্যরকম লাগলো না? নোভা তখন আর চুপ থাকতে পারেনি, দুষ্টু হাসিতে সর্বোক্তি করেছিল। নতুন বিয়ে হয়েছে ওদের, তার উপর দেখা করতে গেছিল এখন, তো কিছুমিছু হবে না বুঝি? আদ্রিতা এর জন্যই লজ্জা পাচ্ছে। দিবা যা বোঝার এটুকু কথাতেই বুঝে না। তারপর সেও মিটমিটিয়ে হেসে অপেক্ষা করে বান্ধবীর ফেরার। কিন্তু মেয়েটা আসছে না কেন? ওয়াশরুমে ঘুমিয়ে পড়লো নাকি? সেই যে গেল, এখনো আসছে না। এভরিডে আই লাভ ইউ এই রোমান্টিক মুভিটা বিছানায় শুয়ে দেখছে দিবা আর নোভা। প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি। মুভি দেখায় মগ্ন হলেও দিবা বারবার ওয়াশরুমের দরজার দিকে নজর দিচ্ছে। দীর্ঘক্ষণ পর হুট করে আদ্রিতা দরজা খুলল। খয়েরি রঙা শাড়িটা দু হাতে চেপে ধীরে ধীরে বেরিয়ে এলো। মাথা তুলে দুজনকে একবার আর চোখে দেখে শাড়িটা ব্যালকনিতে নেড়ে দিয়ে আসলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াতেই শোনা গেল দিবার হাস্যোজ্জ্বল স্বর, ওয়াশরুমেই থাকতি আজ, বের হয়েছিস কেন? লজ্জায় তো দেখি আমাদের দিকেই তাকাতে পারছিস না। কিছু কিছু হয়েছে নাকি? আদ্রিতা যেন ভিমরি খেলো কথাটায়। কিছু সময় স্থির থেকে খানিক বাদে পিছু ফিরে গরম চোখে চাইলো বান্ধবীর দিকে। মুখ ফুলিয়ে শাসিয়ে বলল, একদম বাজে কথা বলবি না। দিবা দাঁত কেলিয়ে হেসে বলল, তাহলে লজ্জা পাচ্ছিস কেন? কোথায় লজ্জা পাচ্ছি? তুই সবসময় বেশি বুঝিস। নোভা মৃদু হেসে বলল, হয়েছে, থামো তোমরা। আদ্রিতা, আমারও কিন্তু নতুন বিয়ে হয়েছে, তাই সব বুঝি বুঝি। এবার আসো, ঘুমাতে হবে তো, অনেক রাত হয়েছে। আদ্রিতা হালকা লজ্জা পেলেও মাথা নেড়ে বিছানায় চলে গেল। তৎক্ষণাৎ দিবার পাশে শুয়ে মুভিটার শেষ দৃশ্য দেখায় মন দিল। সবাই যখন উন্মুখ হয়ে শেষ দৃশ্যটা দেখছিল তখনই তাদের চরম মাত্রায় বিরক্ত করতে কল এলো ফোনে। দিবার ফোনের মুভিটা দেখা হচ্ছিল। একটা অচেনা নাম্বার ভাসছে ফোনের স্ক্রিনে, কিন্তু দিবা চিনতে পারলো নাম্বারটা কার। তাহির কল দিয়েছে। কেন এত রাতে? দিবার দিকে দুটো মানুষ ভুরো কুচকে তাকালে সে মৃদু ঢোক গিলে আওড়ায়। উনি এখন কল দিয়েছে কেন? আদ্রিতার সন্ধিয়ান কণ্ঠে শুধায়, কে? তাহির ভাইয়া। আদ্রিতা এবার সশব্দে হাসে। নোভা প্রশ্ন গলায় শুধায়, রায়ানের বন্ধু তাহির? দিবার উত্তরটা আদ্রিতা দেয়, জি আপু, তাহির ভাইয়া পছন্দ করে দিবাকে। ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে নাকি যাবে কিছুদিনের মধ্যেই। নোভা বিস্মিত হয়, চক্ষু যুগল বড় বড় করে উত্তর রাখে, ওরা সবগুলো বন্ধু একদম শিয়ানা। যাই হোক দেবা, তুমি ঠকবা না, মানুষ হিসেবে খুব ভালো ওরা। আমার জন আছে না, সন্ধ্যা থেকে কল দিচ্ছে। কমন সেন্স বলতে কিচ্ছু নেই ওই লোকটার। এত রাতে নাকি ছাদে যাব। আমিও ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছি, দিতে থাকো ফোন। যাব না মানে যাব না। দিবা আদ্রিতা এবার হাসতে হাসতে অস্থির হয় নোভার কথা শুনে। কি সুন্দর টাইট দিতে জানে সে। তাদের বাক্যালাপে তাহিরের কলটা আর রিসিভ হলো না। পুনরায় কল এলে আদ্রিতা রিসিভ করলো সেটা। ফোনের ওপাশে আদ্রিতার কণ্ঠস্বর শুনে তাহির হচকচিয়ে যায়। তড়িৎ পাশে থাকা আদিবের দিকে চেয়ে ভাবলাকান্তের ন্যায় হাসে। অতঃপর বুদ্ধি করে ব্যস্ত গলায় বলে, আদ্রিতা রাইট? আদিব কথা বলতে চাইছিল তোমার সঙ্গে, আমাকে বললো কল দিতে। আদিব নিয়ে কথা বল। আদিব
চোখা নয়নে তাকালো। সে কখন বলল কল দিতে? তার কি ফোন নেই? ওর ফোন দিয়ে কল দিতে হবে কেন? নিজের দোষ কি সুন্দর তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বাহ, কিছুক্ষণ আগেই রায়ানের সঙ্গে ক্যাচাল লাগিয়েছে ফোন দেওয়া নেওয়া নিয়ে। তারই প্রেক্ষিতেই দিবার কাছে কল দেওয়া। সে রায়ানকে দেখাতে চেয়েছিল তার বউ কল না ধরলেও তার প্রেমিকা অবশ্যই ধরবে। যত সব ভণ্ডামি কারবার। আদিপ এদের কাণ্ডে বিরক্ত হলেও ফোনটা নিজের হাতে নিল। আদ্রিতা ওপাশ থেকে নীরব। সে হয়তো বুঝতে পারছে না বিষয়টা। আদিপ তার হাস্যরত বন্ধুদের চোখ দিয়ে শাসিয়া জবাব রাখলো, এখনো ঘুমাসনি কেন? জলদি যেন ঘুমানো হয়। কলটা আমি দিইনি, ওই ফাসিল তাহির দেবাকে বিরক্ত করতে দিয়েছিল। যাই হোক, ঘুমা। শুভরাত্রি। আদ্রিতা সলজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ে। ফোন কেটে মৃদুমন্দ হাসিতে দিবা আর নোভাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের প্রেমিকরা বড্ড মিস করছে তোমাদের, তাই এমন দুষ্টুমি চলছিল। দিবা লাজুক হাসলেও নোভা টান টান হয়ে শুয়ে চোখ বুজে পড়ল। মিস করা ভালো, এতে প্রেম গাঢ় হয়। আমরা এখন ঘুমাই, আসো। ওরা জেগে থেকে হা হুতাশ করুক। দুই বান্ধবী সম্মতি জানিয়ে শুয়ে পড়ল নোভার পাশে। আদ্রিতা মাঝে, বাকি দুজন দুপাশে। ক্ষণিক সময়ে কিছু গল্প গুজব করে নোভা আর দিবা ঘুমিয়ে গেলেও আদ্রিতা চাতক পাখির ন্যায় চেয়ে রইল। ঘুম আসছে না তার। রাত নিঝুম, কক্ষ অন্ধকার, অথচ আদ্রিতার খোলা চোখে বারবার ভাসছে আদিবের প্রতিচ্ছবি। যে প্রতিচ্ছবিতে সে ছিল পুরো দস্তর প্রেমিক পুরুষ। একদম অন্যরকম রূপে আজ সে ধরা দিয়েছিল তার কাছে। কতটা ব্যাকুলতা ছিল তার স্পর্শ! ইস! আদ্রিতা লাজুক হেসে চোখ বোঝে। মুহূর্তের মধ্যেই কম্বল দ্বারা নিজেকে ঢেকে নিয়ে নিদ্রার প্রস্তুতি নেয়। রাতের মায়া শেষে সূর্যে দেখা মিলল। ঘন কুয়াশার ধূমজাল ভেদ করে জনমনে উত্তাপ ছড়াতে সহাস্য মুখে উদীয়মান হলো যেন তা। জানালার ফাঁক ফোকর গলে আসা সূর্য কিরণের মিঠা আলোতে ঘুম ভেঙেছিল আদ্রিতার। এক টুকরো প্রাণোচ্ছল হাসিতে আদ্রিতা এখনো বিছানা ছেড়ে একবারে ফ্রেশ হয়ে নিজ রুমের দরজা খুলছে। রুম থেকে বেরিয়ে সে আদিবের রুমের দিকে একবার চেয়েছিল অবশ্য, তবে পর মুহূর্তে লাজুক হেসে সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে এলো। বাড়ির কেউই এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। তার মা চাচিরা হয়তো সকালের নাস্তা বানাচ্ছে। তা ভেবেই সেদিকে এগিয়ে গেল আদ্রিতা। লিভিং রুম পেরিয়ে কিচেনের দরজায় এসে থামতেই আফসানা, মরিয়ম ও তার মাকে নজরে পড়ল। আদ্রিতার ঠোঁট এলিয়ে হেসে ভেতরে পা বাড়ালো। পায়ের আওয়াজ পেয়ে আফসানা পিছু ফিরেই ভুরু উঁচান। তৎক্ষণাৎ প্রশ্ন ছোড়েন, কিরে, এত সকালে উঠলি কেন? আজও ভার্সিটি যাবি? প্রশ্নবাণে বিদ্ধ হয়ে আদ্রিতা আলতো হেসে মাথা নাড়ল, মুখে বলল, ক্লাস নেই আজ, থাকলে যেতাম অবশ্যই। ঘুম ভেঙে গেছে জলদি, তাই তোমাদের রান্নাবান্না দেখতে এলাম। আফসানা কিছু না বলে স্ত্রীমিত হাসলেন কেবল। পুনরায় তিনি গৃহিণী নিজেদের কাজে মন দিলে আদ্রিতা খানিক দ্বিধা নিয়ে হাঁসফাঁস করে। পরক্ষণেই সলজ্জিত কণ্ঠে বলে ওঠে, আম্মু, আমি আজকে নাস্তাটা বানাই। মেয়ের কথায় তনিমা সহ বাকি দুজন অবাক নয়নে তাকান। তাদের এহেন অবাকিত দৃষ্টি দেখে আদ্রিতা চুপসে যায়। তবে তার মায়ের প্রতি উত্তর করার পূর্বেই মরিয়ম হেসে বলে ওঠেন, আমাদের আদিবের বউ আসছে রান্না করতে। বাহ, এত মানুষের নাস্তা বানাতে পারবি তুই? যা তো ঘরে গিয়ে বিশ্রাম কর। আদ্রিতা ভেমরি খেয়ে চুপ হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরপরই তার মধ্যে কেমন যেন বউ বউ সত্তা জেগে উঠেছিল। এ মুহূর্তে তার তীব্র ইচ্ছা জেগেছে আদিবের জন্য কিছু একটা রান্না করতে। রান্না অবশ্য কম বেশি ভালোই পারে সে, বিশেষ করে স্পেশাল আইটেমগুলো। আজ যদি আদিবের জন্য কিছু একটা রান্না করতে পারত, তখন সেটা টেস্ট করে সেই মানুষটার রিয়াকশন কেমন হতো, নিশ্চয়ই খুশি হতো সে। তা ভেবেই মনে মনে পুলকিত হয় আদ্রিতা। তবে চাচির নিষেধাজ্ঞা শুনে ভোতা মুখে চেয়ে রয়। এরই মধ্যে তার মা নরম গলায় সুথান, আদিবের জন্য রান্না করতে চাইছিস? আদ্রিতা ইতস্তত করে জবাব দেয়, না মানে তনিমা খানিক হাসলেন বোধ হয়। সেই অভিব্যক্তিতেই সায় জানান, তাহলে পায়েসটা কর,
আদি পায়েস খুব পছন্দ করে। এত মানুষের নাস্তা বানাতে তুই পারবি না। আদ্রিতা প্রফুল্ল মনে মাথা নাড়ে, এগিয়ে যায় মায়ের কাছাকাছি। এতক্ষণ নীরব দর্শক বনে দাঁড়িয়ে থাকা আফসানা ভুরু কুঞ্চন করে বলেন, বিয়ের পরের দিনই আমার ছেলের বউকে দিয়ে রান্না করাবো কেন? আদ্রিতা রুমে যা, আমরা যতদিন আছি তোর এসবে হাত লাগাতে হবে না। আদ্রিতা করুণ মুখে তাকিয়ে বিড়বিড় করলো, তা তো আমি জানি, তবে আজ পায়েসটা রান্না করি বড় মা। আদ্রিতার করুণ মুখের দিকে চেয়ে না বলতে পারলেন না আফসানা। মেয়েটা তার ছেলেকে মত্ত, তার অনুমান এতদিন ঠিকই ছিল, কিন্তু তার ছেলেটাই বোঝেনি। এবার তো বুঝে নিয়েছে অবশ্যই। ঠোঁট এলিয়ে হেসে তিনি সায় জানান আদ্রিতাকে। আদ্রিতা তখন খুশি মনে পায়ের বানানো জন্য সব উপকরণ একত্রিত করতেই তার মায়ের হাস্য মুখের বাণী কানে এলো। তোর ভাগ্য ভালো যে নিজের বাড়িতেই থাকবি সারা জীবন। পরের বাড়িতে গেলে এই ছাড়টা পেতি না। সকালে উঠেই নাস্তা বানানোর বন্দোবস্ত করতে হতো। আদ্রিতা মুহূর্তে মুখ ফুলিয়ে জানালো, তোমরাও কাজ করাও, নিষেধ করেছে কে? আফসানা আদ্রিতার পিঠে চাপড় দিয়ে বললেন, বুড়ির মতো কথা বলবি না, তোর মা কথার কথা বলল। আদ্রিতা তা বুঝে বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে কাজে মন দিল ফের। নিজে ঠিকঠাক ভাবে পায়েস করতে পারলেও মাঝে মধ্যে এটা সেটা দেখিয়ে নিচ্ছেন তার মেঝমা। তার মা বড় মা অন্য কাজে ব্যস্ত, তবুও যেন তাদের নজর নিবদ্ধ তার দিকেই। অসাবধানতা বশত কোনো অঘটন যাতে সে না ঘটায়, সেজন্য একটু পরপর সতর্ক করছেন তারা। তাদের অস্থিরতা দেখে আদ্রিতা না হেসে পারে না। সহাস্য মুখে চুলায় পায়েস জড়িয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বন্ধুদের মধ্যে সবার আগে ঘুম ভেঙেছে রায়ানের। তৎক্ষণাৎ সে আর মোড়া ভেঙে উঠে চুপচাপ বসে রইল। বেচারার মুড অফ। গত রাত থেকে শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছিল বউয়ের সঙ্গে দেখা করার, কিন্তু তা যেন হচ্ছিলই না কোনোভাবেই। নোভা নামক নিষ্ঠুর রমণী এখানে এসে তাকে পাত্তাই দিচ্ছে না, এক প্রকার অ্যাভয়েড করছে তাকে। রায়ান হতাশার শ্বাস ফেলে হাত বাড়িয়ে ফোনটা হাতড়ে নেয়। নোভার থেকে এখনো কল মেসেজ কিচ্ছু আসেনি। কি নির্দয় মেয়েটা। রায়ান আর কিছু না ভেবে তব্দ শ্বাস ছেড়ে বিছানা থেকে নামে। আদিবের বিছানাটা বেশ বড়সড়, 4 জন মানুষ অনায়াসেই এঁটে যায় সেখানে, তবে তারা ছিল 5 জন। সেই হিসেবে একটু কষ্ট করে থাকতে হয়েছে তাদের। আদিব অবশ্য গেস্ট রুমে চলে যেতে চেয়েছিল, কিন্তু তারাই মানা করে দিয়েছে তখন। এই মুহূর্তে বিছানায় এলোমেলো হয়ে 4 বন্ধু ঘুমিয়ে আছে। রায়ান সেদিকে এক পলক চেয়ে নজর ফিরিয়ে নিল, তারপর একবার ফ্রেশ হয়ে এসে দরজা খুলে উকি ঝুঁকি দিল। নিচ থেকে শোরগোলের আওয়াজ আসছে। বাসার সবাই হয়তো উঠে গেছে। আদিব সহ তারা আজ অফিস থেকে ছুটি নিয়েছে, তাই কর্মব্যস্ততায় ফেরার তাগিদ নেই আপাতত। রায়ানের সুযোগ সন্ধানী মন নোভার সঙ্গ পেতে চাইছে এখন, তাই সে সতর্ক দৃষ্টিতে আশপাশটা ভালোভাবে দেখে নিয়ে 2 কদম সামনে এগোলো। উপর থেকে নিচতলায় দৃষ্টি ফেলতেই দিবা এবং আদ্রিতাকে হাস্যরত অবস্থায় দেখতে পেলে আদিবের ভাই বোন সকলেই উপস্থিত সেখানে। সবাই বসে আড্ডা দিচ্ছে, শুধু তার বউকেই দেখা যাচ্ছে না। তাহলে কি সে এখনো ঘুমাচ্ছে? রায়ানের ঠোঁটে হাসি ফোটে। সতর্ক দৃষ্টিতে চারপাশ আরো একবার পরখ করলে দোতলায় কারো উপস্থিতি তার নজরে পড়ে না। এরকম মোক্ষম সুযোগ পেয়ে রায়ান আর স্থির রইল না। ঠোঁট বাঁকিয়ে এগিয়ে গেল আদ্রিতার রুমের দিকে। সে যতদূর জানে আদ্রিতার রুমে ঘুমাচ্ছিল তার বউ, তবুও সে তাড়াহুড়া না করে মনকে ধাতস্থ করে আদ্রিতার রুমের সামনে এসে দাঁড়ালো। খুব সাবধানতা অবলম্বন করে বদ্ধ দরজা অল্প ফাঁক করলো। দরজার ফাঁক গলে চোখ রাখতেই দৃষ্টি নিবদ্ধ হলো নোভার স্নিগ্ধ মুখের উপর। মেয়েটা এখনো ঘুমাচ্ছে তাহলে? রায়ান মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে রুমের ভেতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। না, তার বউ ছাড়া এখানে কেউই নেই। তাহলে তাকে আর আটকায় কে? বিশ্বজয়ের হাসির ন্যায় হেসে মুহূর্তের মধ্যে রুমে ঢুকে দরজা বন্ধ করলো সে। কম্বলে পেঁচানো শরীরটা হুট করে গভীর উষ্ণতা পেয়ে কিঞ্চিত নড়ে চড়ে উঠল।
নিজের উপর ভারী কিছু অনুভব করলো। হাওয়া মাত্রই নির্দাব ভঙ্গ হলো তার। এই অতিরিক্ত উষ্ণতার কারণ উদ্ঘাটন করতে তড়াক করে চোখ খুলল নোভা। খানিক স্থির থেকে নিজের দিকে নজর দিতে আটকে উঠল সে। চোখ দুটো বড় বড় হয়ে এলো। রায়ান তাকে আস্তে পিষ্টে জড়িয়ে বুকে মাথা রেখে শুয়ে আছে। দু চোখ বন্ধ, তার মুখে মৃদু হাসির রেখা। নোভা তৎক্ষণাৎ ছটফটিয়ে উঠলে রায়ান মাথা তুলে গভীর দৃষ্টিতে চায়। নোভার ভীত চাহনি, সতর্ক নজরে আশপাশে দেখা সবই নজরে পড়ে তার। রায়ান এতে ঠোঁট এলিয়ে হাসে। নোভা আশপাশ ভালোভাবে দেখে নিয়ে মেজাজ দেখিয়ে বলে ওঠে, তুমি এখানে কিভাবে এসেছো? আদ্রিতা, দিবা কোথায়? ওরা নিচে, সুযোগ পেয়ে চলে এসেছি। কেন, তুমি খুশি হওনি বউ? নোভা বিরক্তিতে মুখ কুঁচকায়। রায়ানকে সরাতে চায় নিজের থেকে, কিন্তু পারে না। রায়ান দুষ্টু হেসে আরো ঘনিষ্ঠ হয় তার সহিত। ভয়ে লজ্জায় নোভার শরীর কাঁপন ধরে, কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসে। মিয়মান স্বরে বলে, ইস, সরো, ওরা কেউ চলে আসবে। এত নির্লজ্জ কেন তুমি? তৎক্ষণাৎ নোভার গলায় মুখ লুকিয়ে রায়ান প্রত্যুত্তর করলো ফিসফিসিয়ে, ফোন না ধরার শাস্তি এটা। চুপচাপ থাকো, ওরা কেউ এখন আসবে না। বেশি নড়াচড়া করলে আরো নির্লজ্জ হব জান। গলার কাছটায় ছোট্ট ছোট্ট আদুরে স্পর্শ নোভার চোখ যুগল মুদিয়ে আসে। সে জানে এই লোককে কিছু বলে লাভ নেই, এক বিন্দু সরবে না, বরং আরো জ্বালাতন করবে। তাই সে অনুভূতির পিছনে জমে রইল একদম। এরই মধ্যে কানে আসলো রায়ানের বাচ্চামো স্বর, একদম বেশি বেশি করছো তুমি নোভা, আমাকে একদম পাত্তা দিচ্ছ না। সামনের শুক্রবারের পর আর ছাড়া পাবে না আমার থেকে। আমার বউ হয়ে আমার বাড়িতেই থাকবা, বুঝেছো? নোভা আলতো হাসে, এবার রায়ানের পিঠে এক হাত রেখে নিভু স্বরে বলে, আমি কি করলাম? আদ্রিতাদের বাড়িতে মানুষজন বেশি বলে তোমার কাছে যাইনি কাল, নয়তো আমি পালিয়ে বেড়াই। ছাদে মানুষজন ছিল না কাল? তোমার বন্ধুরা তো ছিল। ওদেরকে পাঠিয়ে দিতাম রুমে। তুমি তো আসলে না, নির্দয়ের মতো বিভেদ করলে। আমি ঘুমাতে পারিনি সারা রাত, জানো তুমি? নোভা এবার আলতো হাসলো, দু হাতে রায়ানকে জড়িয়ে নিয়ে হালকা আওয়াজে বলল, এখন ঘুমাও, মানা করলো কি? রায়ান মুহূর্তে বিস্মিত নেত্রে তাকালো তার দিকে, দ্বিধান্বিত মনে শুধালো, এখানে ঘুমাতে বলছো? তোমার কাছে? রায়ানের মুখাভঙ্গি দেখে নোভা ফিক করে হেসে দিল। হাসতে হাসতে চোখের কোণে জল জমলে সে মুখ বাঁকিয়ে বলল, শখ কত, আদিব ভাইয়ার রুমে গিয়ে ঘুমাও। এখানে থাকতে কে বলেছে? যাও তো। রায়ান গরম চোখে তাকালো। পরক্ষণেই পূর্বের ন্যায় কম্বল দিয়ে ঢেকে নোভাকে জড়িয়ে নিয়ে শক্ত করে। নোভা হাঁসফাঁস করলেও সে তাতে পাত্তা না দিয়ে তার ঘাড়ে ভাঁজে মুখ ডুবালো। কানের কাছে চুমু দিয়ে ফিসফিসানোর স্বরে জানালো, যত পারো জ্বালিয়ে নাও, পরে আর সুযোগ পাবে না। ডাইনিং টেবিল সাজানো হচ্ছে হরেক রকমের নাস্তা দিয়ে। বাড়ির 3 গৃহিণীর কাজে সাহায্য করছেন আদ্রিতার ফুপি। আদ্রিতা সহ তার বাকি কাজিনরা সবাই এখন সোফার কাছটায় বসে গল্পগুজব করছে। আফসানার বোন আফিয়া বাচ্চাদের থেকে নজর ফিরিয়ে নিজের বোনের দিকে এবার তাকালেন। বাড়ির পুরুষেরা আপাতত অফিসে, সকাল দিকেই বেরিয়েছেন তারা। শুধু আদিব ও তার বন্ধুরা রয়ে গেছে। খানিক আগে বোনের নির্দেশে ডাইনিং টেবিলে এসে বসেছেন আফিয়া। কিছুক্ষণ চুপচাপ থাকলেও এবার তিনি মুখ খুললেন, আমার ছেলেটার চিন্তায় ভাল লাগে না আপা। ওর কি বিয়ের বয়স হয়নি? শতবার বলেও বিয়েতে রাজি করাতে পারলাম না। আদিব বিয়ে করে নিল, আমার ছেলেটাকে এখন। আফসানা বোনকে থামিয়ে চোখ পাকিয়ে জবাব দিলেন, আবার বিয়ে বিয়ে করছিস? সোহান কিন্তু চেতে যাবে। চুপ করে থাক, তার চেয়ে বরং মেয়ে খোঁজ। ভালো মেয়ে পেলে পরে ছেলেকে রাজি করানো, আমরা সবাই মিলে। আফসোসের সহিত আফিয়া পুনরায় বলে ওঠেন, ভালো মেয়েই তো খুঁজে পাচ্ছি না। তুমি বরং দেখে শুনে আমাকে জানিও কেমন। আফসানা প্রতি উত্তরে মৃদু হাসেন। ডাইনিংয়ে এই মুহূর্তে আর কারো উপস্থিতি টের না পেয়ে একান্তে বোনের উদ্দেশ্যে চুপি চুপি বলেন, আমাদের বাড়ির কোনো মেয়েকে তোর পছন্দ হয় না? আফিয়া যেন সচকিত হয় কথাটায়, বিস্মিত হয়ে চাপা স্বরে বলেন,
তুমি বলছো এ কথা? দুলাভাই কিভাবে নিবেন ব্যাপারটা? সেজন্যই তো এদিকে এগোই না। আদ্রিতা তো বাদ। তাছাড়া আদিব মেয়েটাকে পছন্দ করে, সেটা তো আমরা জানি। ওর পরে মৌমাকে পছন্দ ছিল আমার। তাহলে ভেবে দেখ, সোহানের সঙ্গে কথা বল আগে, তারপর আদিবের বাবাকে আমি জানাবো। আফিয়ার মুখটা ঝলমল করে ওঠে হঠাৎ। বোনের দিকে চেয়ে মিষ্টি হাসেন, বিনিময়ে আফসানাও সীমিত হেসে নিজের কাজে মন দেন। সোহান গেস্ট রুমে ঘুমাচ্ছে এখন। আজ সারা দিন এখানেই থাকবে সে। নিজের ছেলেকে কিভাবে মানাবে সে চিন্তা বাদ দিয়ে আফিয়া এখন আমোদে পরিপূর্ণ। মাতৃসুলভ সরল চাহনিতে বারবার মুখে ফিরে ফিরে দেখছেন। মেয়েটা হাসছে, ফর্সা মুখে আদরে ভাব নিয়ে বোনদের সঙ্গে কথা বলছে। এই দৃশ্যটা যেন আফিয়ার নিকট বড়ই আকর্ষণীয় ঠেকল। পূর্বের মেয়েটাকে নিয়ে এমন চিন্তা মাথায় না এলেও এখন মনে বিভিন্ন ইচ্ছেরা আনাগোনা করছে। নিজের ছেলের বউ হিসাবে মেয়েটাকে বড্ড মানাবি বলে মনে সায় দিচ্ছে বারংবার। বাকিটা তার ছেলের উপর নির্ভর করছে। বোনদের সাথে সকালের নাস্তা করতে বসেছে আদ্রিতা। মৌ, মমি, বর্ষা, নোভা এবং দিবা সকলে উপস্থিত এই মুহূর্তে। মাহিম এবং আরাব সবেমাত্র এসে বসেছে নিজেদের আসনে। আফসানা খানিক আগেই ডেকে এসেছেন নিজের ছেলে ও তার বন্ধুদের। তারপর গেছেন সোহানকে ডাকতে। আদ্রিতা খাওয়ার ফাঁকে একটু পর পর দোতলার দিকে চাইছে। মুখে লজ্জার আভাস ছড়িয়েছে তার। অকারণেই লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। কাল রাতের ভয়ঙ্কর প্রেমিক পুরুষ আদিবের সম্মুখীন কি করে হবে আজ সে, তা ভেবেই যত কুণ্ঠা মনে। এমনিতেই তার তীক্ষ্ণ নজরে দৃষ্টি রাখতে হিমশিম খায় সে। এখন তো আদ্রিতার ভাবনায় ব্যাঘাত ঘটে মৌমির হাস্যোজ্জ্বল বাণীতে। আদিব ভাইয়া তার দলবল নিয়ে আসছে। চমকিত নয়নে আদ্রিতা ওপরের দিকে চায়। মৌমির কথা সত্য পরিণত হতে আদিব সত্যি আসছে। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। কালো ট্রাউজার, গাঢ় সবুজ রং টি শার্ট পরিহিত তার গায়ে। শ্যামসুন্দর পুরুষের মুখে সেই চিরচেনা গাম্ভীর্যতার আভাস। গাঢ় পল্লব বিশিষ্ট চোখ দুটো খানিকটা কুচকানো। নিজের অধর চেপে কিছু একটা বোঝাচ্ছে সে তাহিরকে। ফাঁকে ফাঁকে ঘন চুলে দক্ষ কায়দায় আঙুল চালাচ্ছে। আদ্রিতা পলক ফেলে দৃষ্টি ঘোরায়। এরই মধ্যেই পাশ থেকে শুনতে পায় মৌমির চাপা স্বর।